আছে। সো আমি আশা করি সবাই হোমওয়ার্ক করতেছেন, মানে আমার কথা মতো আগাচ্ছেন, আদারওয়াইজ আসলে আপনার ইমপ্রুভমেন্টটা ধরতে পারবেন না। ওকে, প্রথমত হচ্ছে আমরা আজকে আরসি পড়ব, মানে আমরা একটু টাইপগুলো নিয়ে আবার একটু রিক্যাপ করব, তারপর হচ্ছে পেসেস পড়বো একটা বা দুটা। আফটার দ্যাট হচ্ছে আবার সেম, যখন সামনে আর একটা ক্লাস হবে সেটা আরসির উপরে, তারপর টু ব্ল্যাঙ্ক, তারপর থ্রি ব্ল্যাঙ্কের উপরে, মানে যখন বারবার ক্লাসগুলো হবে আর কি। তবে নেক্সট ক্লাস হবে কোয়ান্টের উপরে। সো আমি কোয়ান্টের হোমওয়ার্কটা আগে দিয়ে দিই, সেটা হচ্ছে ওকে। সো নেক্সট ক্লাস হচ্ছে আমার এটা ফাংশন রেশিও এবং একটা পিডিএফ দেওয়া আছে, এটা সলভ করে আসবেন। সো একদিনে তো আজকে রাতে তো আর এটা পসিবল না, সো এটা ওই আমাদের বৃহস্পতিবারের ক্লাসে হবে। সো আমি হচ্ছে আগে হোমওয়ার্কটা অ্যাড করে দিচ্ছি। সো দুইটা ভিডিওতে এই দুইটা টপিক আছে, দেন এখানে হচ্ছে পিডিএফ আছে, পিডিএফ এর ম্যাথগুলো সলভ করে আসবেন। পিডিএফ এর ম্যাথগুলো কিসের? পিডিএফ এর ম্যাথগুলো হচ্ছে আপনার কেএমএফ এর। সো হোমওয়ার্ক হিসাবে এটা মেনটেন করে আসবেন। আমি এটা হচ্ছে আপনাদের ফেসবুকে দিয়ে দিই। আচ্ছা, এটা পেজে আছে পরে। ওকে, সো আজকের ক্লাস হচ্ছে আমরা শুরু করতেছি। ওকে, সো আমরা ভালো করে আগে জানার চেষ্টা করি জিনিসটা কি, আজকে ক্লাসের টপিকটা কি এবং কেন জানতে চাই। প্রথমত আমরা নর্মালি জানি যে জিআরইতে যে প্রথম মেইনলি আমাদের 5টা প্যাসেজের মতো থাকে পরীক্ষা হলে। 5টা প্যাসেজ টোটালি আমি পাবো, মানে যদি আমি চিন্তা করি টোটালি 5টা প্যাসেজ পাইলে মোটামুটি আমি 13 থেকে 14টা কোশ্চেন আমি হচ্ছে আরসি থেকে আমি পাবো। সো তার মানে হচ্ছে আমি যদি চিন্তা করি আমার প্রায় কি প্রবলেম, আমার প্রায় 50% হচ্ছে আমি আরসি থেকে পাবো। তো ওই আরসির মধ্যে আমার হচ্ছে একটা কোশ্চেন থাকে সিআর, একটা কোশ্চেন, এটাকে আমরা বলতেছি ক্রিটিক্যাল রিজনিং। বাকি যে পার্টগুলো থাকে সেটাকে আরসি বলতেছি, অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন। অর্থাৎ আমি 12 থেকে 13টা কোশ্চেন আমি পাচ্ছি আরসির উপরে, এবং এটা হচ্ছে আমার রিডিং পার্ট। আর ওই যে টিসি আমরা প্রথম ক্লাস 2-3টাতে পড়ছি, সেগুলো হচ্ছে টিসির পার্ট, যেগুলো হচ্ছে 50% কোশ্চেন থাকে। তো বারবারের এটা আজকে যে কথাগুলো বলবো এগুলো হচ্ছে বাকি 50%কে সে ডিনোট করে। এখন এই আরসির গুলো সলভ করার 8 রকমের কোশ্চেন পরীক্ষা হলে আসে, আর সিআর হচ্ছে আলাদা একটা 3 রকমের কোশ্চেন আসে, 3 রকম টাইপ আছে। সো এই 12টা কোশ্চেন আসবে এই 8 রকমের কোশ্চেন টাইপ থেকে। এটাই হচ্ছে আসলে জানার জিনিস আর কি। তো এখন হচ্ছে সব থেকে বড় জিনিস যেটা, এটা সলভ করতে গেলে কি লাগবে, সেটা লাগবে হচ্ছে রিডিং এবিলিটি। অর্থাৎ আপনি যদি রিডিং না বোঝেন, আপনি যদি প্যাসেজের ভাইব না বোঝেন, আপনি কখনো এটাতে ভালো করতে পারবেন না। তার মানে এখানে হচ্ছে বড় একটা ফ্যাক্টর, এখানে ভোকাবুলারি ফ্যাক্টর না, এখানে ফ্যাক্টর হচ্ছে ভোকাব জানি, সবই জানি, আমি রিডিংটা পড়ে আমি হচ্ছে লাইন সেন্টেন্স টু সেন্টেন্স কাহিনীটা বুঝি কিনা। ঠিক আছে, কাহিনীটা বুঝি কিনা, মানে অনেক সময় হইতে পারে যে হয়তো বা কোনো একটা ওয়ার্ড বোঝেন না, কোনো একটা ওয়ার্ড আপনার ক্লিয়ার না, কিন্তু আপনি পুরো সেন্টেন্সটা পড়ে কাহিনীটা ধরতে পারছেন, তাহলে আমার হবে। তার মানে আমার এক পুরো এমনও হইতে পারে জাস্ট পুরো একটা প্যাসেজ আছে জাস্ট 5টা সেন্টেন্সে, সেন্টেন্সগুলো অনেক বড় বড়, এবং ওই সেন্টেন্সগুলোর ভাইবটা আমার ঠিকঠাকভাবে বুঝতে হয়। এটা হচ্ছে আমার কাজ। ইফ আমি ওইটা ঠিকঠাক বুঝি, তাহলে হচ্ছে আমি অন্তত পক্ষে প্যাসেজটার উপরে অ্যাটাক করতে পারবো। তার মানে কি, আমি যদি আমার রিডিং পড়ার এবিলিটি আমার থাকে আগে থেকে, অথবা আমি প্যাসেজটা পড়ে বুঝি, তাহলে আমার এটা সহজ হবে। আদারওয়াইজ কি হবে, বেশি বেশি প্র্যাকটিস করে আপনাকে ওই এবিলিটিটা গেইন করতে হবে। এই জন্যই বলা হয় জিআরই ভার্বাল যে পারে, আইএলটিএস এর আমার রিডিং পার্টটা অনেক বেশি ইজি হয়ে যায়, বিকজ অফ জিআরই ভার্বালের যে রিডিংটা, এটা পড়তে যে পরিমাণ কঠিন বা পেইন লাগে, সেই তুলনায় আইএলটিএস এর রিডিংগুলো অনেক ইজি, পানির মতো। দ্যাটস ওয়াই আপনাকে এখন যে স্ট্রাগলটা তৈরি হবে সেটা হচ্ছে রেগুলারলি আপনি নিজে রিডিং পড়তে হবে। এখন অনেকে বলতে পারে বিভিন্ন রিসোর্সের রিডিং পড়া, আমি বলবো ওগুলো দরকার নাই। আমি বলবো হচ্ছে আপনি কেএমএফ হতে পারে, আপনি রিয়েল কোশ্চেন হতে পারে, সেগুলার প্যাসেজগুলো পড়ে যে টেকনিকে পড়তে বলা হবে বা বলা হয়েছে ভিডিওতে, সেই টেকনিকে আপনি প্র্যাকটিস করবেন।
আদারওয়াইজ এটার কোনো ইমপ্রুভমেন্টের কোনো শর্টকাট নাই, কারণ আপনি যতই প্যাসেজ পরে যদি আপনি প্যাসেজ না বুঝেন আপনি এটা পার করতে পারবেন না। এখন ধরেন একটা প্যাসেজ পারি, প্যাসেজের পরে আমার আসলে কোশ্চেন টাইপটা জানতে হয়। এখন একটা প্যাসেজ পড়ার সব থেকে সহজ ওয়ে কি, আমরা নর্মালি প্যাসেজটা যখন পাবো, প্যাসেজটা থেকে আমাদের আইডিয়া জেনারেট করে নিতে হবে প্যাসেজের মধ্যে কি হইতেছে, প্যাসেজের টোনটা কি। তো একটা প্যাসেজের মধ্যে একের অধিক অথর থাকতে পারে, একের অধিক মানুষজন একটা প্যাসেজে কথা বলতেছে কিনা সেটা বোঝার জন্য 3টা ওয়ার্ড থাকে। 3টা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড থাকলে আমি বলতে পারি এখানে একের অধিক কথাবার্তা হচ্ছে। এটা হচ্ছে বাট, হাউএভার, ইয়েট, এই 3টা জাস্ট হচ্ছে ওয়ার্ড থাকলে, হাউএভার, ইয়েট, এই 3টার যে কোনো একটা যদি প্যাসেজে থাকে ধরে নিব যে প্যাসেজের মধ্যে অথর আছে 2টা। এখন এগুলো যদি একের অধিকবার থাকে তাহলে বুঝে নেবে এখানে একটা ঝামেলা হইতেছে, অথর একের অধিকও 2-এর অধিকও হইতে পারে। তবে জিআরইতে মেজরিটির সময় হয় একই অথর কথা বলতেছে, মানে একজনই কথা শেষ করছে শুরু করে যে হচ্ছে আমার প্যাসেজের অথর, আবার হইতে পারে বাট হাউএভার ইয়েট দিয়ে একের অধিক অথর এখানে কথা বলতেছে। তার মানে হচ্ছে কি আমার প্যাসেজটা কীরকম বিহেভ করবে সেটা জানার জন্য বাট হাউএভার ইয়েট ওয়ার্ডটাও যদি আমি ঠিকঠাকভাবে বুঝতে পারি তখন আমি বলতে পারবো প্যাসেজে একের অধিক কথা বলতেছে। তা আমার একটা প্যাসেজ পড়ার সিস্টেম কি হবে, আমি প্যাসেজে সেন্টেন্স টু সেন্টেন্স মানে ডট টু ডট হচ্ছে পড়বো, পড়ার পরে ওই লাইনের সিম্পলিফিকেশনটা ব্রেইনে নিয়ে আসবো। এখন আমরা বলি হচ্ছে খাতায় লিখতে বা প্রথম খাতা লিখে প্র্যাকটিস করতে, তাহলে হবে কি আপনার ব্রেইনে একটা সময় পর অ্যাডাপ্ট হবে। পুরো লাইনটা কি বাংলা বুঝেছে এটা না, পুরো লাইনটাকে জাস্ট একটা দুইটা সেন্টেন্সে নিয়ে আসা, যে পুরো লাইনটাতে কি বুঝাইছে কুইকলি ব্রেনের মধ্যে নিয়ে আসা এবং খাতার মধ্যে টুকে ফেলা। এবং পরবর্তীতে হচ্ছে ফাংশন মানে কি জাস্ট বাট হাউএভার ইয়েট থাকলে বোঝা যায় যে আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সে মারামারি সম্পর্ক। তো বলে রাখতে হবে বাট হাউএভার ইয়েট থাকলে প্যাসেজের মধ্যে আসলে একটা মারামারি হয়। আমি যদি বলি ভালো, পরে আরেকজন এসে বলবে খারাপ, এখানে দুইজনের মারামারি হবে। দ্যাটস ওয়াই এই যে বাট হাউএভার ইয়েট এগুলো থাকলে বুঝে নিতে হবে ফাংশন হচ্ছে নেগেটিভ বা কন্ট্রাস্ট, বিপরীত ফাংশন। তো আমার একটা প্যাসেজ পড়ার সিস্টেম কি, পুরো সেন্টেন্সটা পুরোটা পড়বো, সেটার যে ভাইবটা আছে এই ভাইবটাকে ধরার চেষ্টা করব, নট লাইক দ্যাট যে একদম বাংলাটা মিনিংটা ঠিকঠাকভাবে লিখতে হবে এরকম না, আপনি জাস্ট পুরোটার একটা শর্ট ভাইবটা এখানে এক লাইনে আপনি প্রকাশ করে লিখবেন, এটাকে আমরা বলি সিম্পলিফিকেশন। পুরো সেন্টেন্স হয়তো বা 5টা লাইন থাকবে, 5টা লাইনকে সুন্দর করে সিম্পলিফিকেশন ইফ আপনি করে ফেলতে পারেন তাহলে আপনার পরবর্তী যে কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করবেন সেগুলো আপনার জন্য ইজি হয়ে দাঁড়াবে। কারণ হচ্ছে আপনি পুরো প্যাসেজটা বুঝছেন। জিনিস কি বুঝাতে চাইছি বুঝতেছি? হ্যালো, কিভাবে পড়বো বুঝতে পারছি? আচ্ছা, এখন এক একটা প্যাসেজ পড়ার পরে এখন যে কোশ্চেনকে অ্যাটাক করতে হবে, এখন কোশ্চেনের মধ্যে কয়েক রকমের কোশ্চেন আসে, হচ্ছে ফ্যাকচুয়াল কোশ্চেন, নেগেটিভ ফ্যাকচুয়াল, সামারি কোশ্চেন, ইনফারেন্স কোশ্চেন, রেটরিক্যাল পারপাস, অথর পারপাস, সেন্টেন্স ফাংশন, এগুলোর প্রত্যেকটাই ভিডিওতে খুব ভালোভাবে বলা আছে। আমি জাস্ট হচ্ছে একটু ব্যাখ্যা একটু যাই। ফ্যাকচুয়াল কোশ্চেন কি, যে কোশ্চেনটা হচ্ছে বলা হয় প্যাসেজের মধ্যে আছে সরাসরি, যেই কোশ্চেনটাকে আমি যদি বলি হচ্ছে প্যাসেজের মধ্যে যদি বলে নিচের কোনটা সত্য, এই যে সত্য বলা তার মানে হচ্ছে এটাকে আমরা বলতেছি ফ্যাকচুয়াল কোশ্চেন। এবং ফ্যাকচুয়াল কোশ্চেনের আমরা কিভাবে চিনবো এগুলো অলরেডি ভিডিওতে দেখছেন, তারপরে আপনাদের রিসোর্সে পিডিএফ শেয়ার করা আছে। আচ্ছা, এখানে আপনাদের রিসোর্সে পিডিএফ শেয়ার করা আছে যে ফ্যাকচুয়াল কোশ্চেন চেনার প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে আমার কোশ্চেনের মধ্যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অথবা প্যাসেজ অ্যাসার্ট দ্যাট বা প্যাসেজ মেনশন দ্যাট এই টাইপের ওয়ার্ড যদি থাকে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ বা প্যাসেজ মেনশন দ্যাট, প্যাসেজ অ্যাসার্ট দ্যাট, অর্থাৎ প্যাসেজে আছে কোনো কিছু উল্লেখ, এরকম কিছু চাইলে তখন এটাকে বলা হয় ফ্যাকচুয়াল কোশ্চেন। এবং ফ্যাকচুয়াল কোশ্চেনের সব থেকে বড় সুবিধা হচ্ছে আনসারটা প্যাসেজের মধ্যে আছে সরাসরি, তখন ওই যে কোশ্চেনটা পড়ে কোশ্চেনের ওয়ার্ডগুলো লোকেট করে প্যাসেজের যে জায়গায় ওয়ার্ডটা পাবো সেই জায়গা থেকে কোশ্চেনটা আসছে। তার মানে কি
ফ্যাকচুয়াল কোশ্চেন সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কোশ্চেন যে জায়গা থেকে ওয়ার্ডগুলো যেখানে আছে এই ওয়ার্ডগুলো যে প্যাসেজের মধ্যে যেখানে ওয়ার্ডগুলো আছে ঠিক ওই লাইনের আশেপাশে আনসারটা আছে, হুবহু আছে। জিনিসটা কি বুঝাইতে পারছি? ফ্যাকচুয়াল কোশ্চেনের পার্থক্য কি, মানে বুঝছি। যদি দেখি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, যদি দেখি প্যাসেজ মেনশন দ্যাট, তখন বুঝবো কি প্যাসেজের মধ্যে সরাসরি আনসারটা আছে এবং যে কিওয়ার্ডগুলো দেখবো ঠিক প্যাসেজে ওইখানে গেলে আমি এটা পাবো। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? দেন আর একটা টাইপ হচ্ছে নেগেটিভ ফ্যাকচুয়াল, যেটা হচ্ছে এক পার্থক্য হচ্ছে অ্যাকসেপ্ট লেখা থাকবে যে প্যাসেজে কোনটা নাই। অর্থাৎ প্যাসেজে হয়তো বা 3টা উদাহরণ দিছে, আপনাকে হয়তো বা 2টা উদাহরণ উল্লেখ করবে, আরেকটা উদাহরণ বলবে নিচের কোনটা নাই, তার মানে হচ্ছে ওইটা নাই। তার মানে এটাও ফ্যাকচুয়াল কোশ্চেন, এটাও সরাসরি প্যাসেজে পাবো, এটাও সেখান থেকে আমি হচ্ছে নিয়ে আসতে হবে। দেন আসি হচ্ছে সামারি কোশ্চেন। সামারি কোশ্চেন বা এটাকে মেইন পারপাস কোশ্চেন বলা হয়, মেইন কোশ্চেন বলা হয়, যেখানে পুরো প্যাসেজের ভাইবটা থেকে কোশ্চেন আসে। মানে শুধু একটা লাইন না, পুরো প্যাসেজটা কি নিয়ে আলোচনা করতেছে, পুরো প্যাসেজটা কোন টপিক নিয়ে বেশি কথা বলতেছে, যে টপিক নিয়ে বেশি কথা বলতেছে পুরো প্যাসেজে সে হচ্ছে মেইন টপিক, অথবা যে টপিকের নিয়ে আর্গুমেন্ট হইতেছে বাট হাউএভার ইয়েট যদি থাকে, আমরা ভালো করে জানি এখানে একটা মারামারি হয়েছে, তখন অপশনে নর্মালি সবসময় মেজরিটি টাইমে থাকে যে কন্ট্রাস্ট বা হচ্ছে অপোজ দ্যাট বা মারামারি করতেছে একজন আরেকজনকে, এই টাইপের ওয়ার্ড এখানে অপশনে আসবে। তার মানে মেইন পারপাস হয় পুরো প্যাসেজের যে ভাইবটা মেইন টপিকে থাকে, আর বাট হাউএভার ইয়েট মানে কিন্তু মেইন টপিকে আর্গুমেন্ট করছে বা মারামারি করছে। দ্যাটস ওয়াই নর্মালি বাট হাউএভার ইয়েট থাকলে মেইন কোশ্চেনের অপশনে যখনই দেখবো নেগেটিভ কথাবার্তা, কন্ট্রাস্ট বা মারামারি এই টাইপের কথাবার্তা, তখন বুঝবো সেইখান থেকে আমার আনসার আসার সম্ভাবনা আছে। তার মানে মেইন পারপাস বা সামারি কোশ্চেনগুলো চেনার কাজ হচ্ছে বলাই থাকে দ্য প্যাসেজ প্রাইমারিলি কনসার্ন, প্যাসেজ হুল হিসেবে কি বলতে চাইছে, তারপরে হচ্ছে প্যাসেজের ফুল কি বলতে চাইছে, অথবা হচ্ছে প্যাসেজের মেইন আইডিয়া কি, এই টাইপের প্যাসেজের মেইন জিনিসটা জানতে চাই, তখন বুঝে নিতে হবে পুরো প্যাসেজে যে টপিক নিয়ে বা যেটা নিয়ে বেশি কথা বলতেছে সেটা আমার আনসার হবে, অথবা যে টপিকটা নিয়ে আর্গুমেন্ট করতেছে মারামারি করতেছে সেটা আমার আনসার হবে। দেন ইনফারেন্স কোশ্চেন। ইনফারেন্স মানেই হচ্ছে বাংলা ওয়ার্ড হচ্ছে অনুমান করা। তো এটা চিনব কীভাবে, যদি বলা থাকে প্যাসেজ সাজেস্ট দ্যাট, দুইটা পার্থক্য আছে, প্যাসেজ অ্যাসার্ট দ্যাট, প্যাসেজ মেনশন দ্যাট, প্যাসেজ সাজেস্ট দ্যাট। প্যাসেজ সাজেস্ট হলে ইনফারেন্স কোশ্চেন, প্যাসেজ মেনশন বললে কিন্তু এটা হচ্ছে আবার অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ কোশ্চেন, মানে যেটা হচ্ছে ফ্যাকচুয়াল কোশ্চেন। ডিফারেন্সিয়েট বুঝেন, প্যাসেজ মেনশন দ্যাট বললে প্যাসেজে আনসার পাবো, আর প্যাসেজ সাজেস্ট দ্যাট বা প্যাসেজ ইনফার দ্যাট, ইট ক্যান বি ইনফার দ্যাট, তাহলে এটাকে ইনফারেন্স কোশ্চেন, এটা সরাসরি প্যাসেজে আনসার পাবো না, তবে প্যাসেজে এটার ভাইব পাবো। প্যাসেজে বলবে আমি ভালো, অপশনে পাবো আমি খারাপ না, দ্যাটস মিন আমি ভালো, ঘুরিয়ে ফিরে একই কথা বলবে, তবে সরাসরি প্যাসেজে পাবো না। এই জন্য এটাকে বলতে হয় অনুমান করা বা ভাইবটাকে বোঝা, কি বুঝাতে চাইছে। প্যাসেজে বুঝি বলে যে আমি হাসতেছি, তার মানে আমি হচ্ছে অপশনে খুঁজবো আমি অনেক সুখী। তো দুইটার জিনিস, প্যাসেজে যদি বলে আমি কান্না করতেছি, অপশনে হচ্ছে আমি দুঃখী, জিনিসটা হচ্ছে এরকম। মানে প্যাসেজ এবং অপশনের সম্পর্ক হচ্ছে অনুমানের সম্পর্ক, গেসিংয়ের সম্পর্ক। ক্লিয়ার? কথা বলি, ক্লিয়ার? যতটুকু বলছি সবাই? আচ্ছা, রেটোরিক্যাল পারপাস কোশ্চেন এবং হচ্ছে অথর পারপাস কোশ্চেনের ডিফারেন্স হচ্ছে, রেটোরিক্যাল পারপাস হচ্ছে যে প্যাসেজটা যে অথর প্যাসেজে কথা বলতেছে তার পারপাসটা, অথর অফ দ্য পারপাস, এই অথর এই পার্টটা নিয়ে মেইন অথর কি বলতেছে, যে হচ্ছে প্যাসেজটা লিখছে। আর অথর পারপাস কোশ্চেন হচ্ছে ওই লাইনে যে অথর কথা বলতেছে তার পারপাসটা কি জানতে চাইছে। ডিফারেন্স কি, রেটোরিক্যাল পারপাস কোশ্চেনে লাইন নাম্বার উল্লেখ থাকে না অথরের, অথর পারপাসে একদম লাইন নাম্বার উল্লেখ থাকে, অর্থাৎ ওই লাইনে ওই জায়গাটা ওই লাইনে কে কথা বলছে। যেহেতু আমি বলছি একটা প্যাসেজে একের অধিক অথর থাকতে পারে, একের অধিক অথর কথা বলতে পারে, ওই স্পেসিফিক ওই লাইনে কোন অথর কথা বলছে, কি কথা ওইটা নিয়ে কি বুঝাইতে চাইছে, এটাকে বলতেছি অথর পারপাস কোশ্চেন। আর যদি
অথর মানে লাইন নাম্বার উল্লেখ না থাকে, তার মানে বুঝে নিতে হবে পুরো প্যাসেজে যে মেইন অথর যে প্যাসেজটা লিখছে, যে হচ্ছে মেইন এটাকে রান করতেছে, সে আসলে কি বুঝাইতে চাইছে সেটা। তার মানে রেটরিক্যাল এবং অথর পারপাস কোশ্চেনের মধ্যে বেসিক ডিফারেন্স লাইন নাম্বার উল্লেখ করা, কোন লাইন থেকে কোশ্চেনটা চাইতেছে। কথা কি বুঝছি, বুঝাতে পারতেছি? জি ভাইয়া। দেন হচ্ছে সেন্টেন্স ফাংশন, যেখানে হচ্ছে একটা সেন্টেন্স থাকে, এই সেন্টেন্সটা আসলে না থাকলে কি হইতো প্যাসেজের, তার তার কার্যকারিতা কি, তার মিনিংটা কি, কি বুঝাইতে চাইছে। একটা লাইনকে উল্লেখ করে বলতে পারে ওই লাইনটা দিয়ে কি বুঝাইতেছে তুমি, তার ফাংশনটা কি, সে না থাকলে কি হইতো। ওই সেন্টেন্স ফাংশনের জিনিসটা এরকম যে এই লাইনটা আগের লাইনটাকে সাপোর্ট করতেছে, পরের লাইনটাকে কন্ট্রাস্ট করতেছে না সাপোর্ট করতেছে, এটা উল্লেখ করা। অর্থাৎ মেইনলি বাট হাউএভার ইয়েট দিয়ে হিসাব, যদি আগের লাইনে কোনো বাট হাউএভার ইয়েটের হিসাব থাকে তার মানে আগের লাইনের সাথে সে হচ্ছে কন্ট্রাস্ট সম্পর্কে আছে, যদি এসব কিছু না থাকে তাহলে আগের লাইনের সাথে সে হচ্ছে সাপোর্ট সম্পর্কে আছে। তো এই সেন্টেন্সে বা ওই লাইনটা যে লাইনটা উল্লেখ করা থাকবে, এই লাইনটা আসলে যদি প্যাসেজে না থাকতো তাহলে কি একটা ইম্প্যাক্ট পড়তো, এইটা বোঝানোর জন্য আসলে সেন্টেন্স ফাংশনটা বোঝায়। দেন ওয়ার্ড মিনিং, যদি ওয়ার্ড মিনিং হচ্ছে কোনো একটা মিনিং ওয়ার্ড দিয়ে জিআরই ওয়ার্ড দিয়ে বলবে যে এটা প্যাসেজে কী হিসাবে ব্যবহার হয়েছে, ওয়ার্ডের মিনিংটা জানতে চাবে, যেটা আপনি জিআরই ওয়ার্ড পড়লে হয়ে যাবে। দেন ক্রিটিক্যাল রিজনিং, একটা কোশ্চেন থাকে, এটা 3 রকমের কোশ্চেন। এক হচ্ছে আমাকে হচ্ছে যদি বলি একটা হচ্ছে সাপোর্ট টাইপের ক্রিটিক্যাল রিজনিং, একটা হচ্ছে কন্ট্রাস্ট টাইপের ক্রিটিক্যাল রিজনিং, আর একটা হচ্ছে প্যারাডক্স টাইপের ক্রিটিক্যাল রিজনিং। ওয়েট, ওকে। তো আমরা সাপোর্ট টাইপের ক্রিটিক্যাল রিজনিং চিনব কীভাবে? সাপোর্ট টাইপের ক্রিটিক্যাল রিজনিং এরকম হয় যে মেইনলি হচ্ছে একটা অথর একটা কথা বলে, মানে একটা প্যাসেজ থাকে ছোট্ট একটা, এই প্যাসেজের মধ্যে একটা আর্গুমেন্ট থাকে, এই আর্গুমেন্টের শেষ লাইনে অথর একটা ডিসিশন দেয়। ধরেন আর্গুমেন্টে বলল যে বর্তমানে যে জ্বর হচ্ছে সবার, সেই জ্বরটা হচ্ছে ভাইরাসের কারণে। অথর এসে লাস্টে বলল এটা হচ্ছে এটার দায়ী হচ্ছে ভাইরাসকে সাপোর্ট করলো, মানে আর্গুমেন্টটাকে সাপোর্ট করলো। এখন আপনার কোশ্চেনটা হইতে পারে সাপোর্ট বা অ্যাজাম্পশন বা স্ট্রেনদেন, আমরা এগুলো হয়তো বা ভিডিও দেখে নোট ডাউন করছি যে সাপোর্ট কাকে কোনটা হলে বোঝায়, রাইট? এগুলো বলতে হবে না, মুখস্থ জানি যে সাপোর্ট বুঝাইলে কোন কোন ওয়ার্ড থাকলে সাপোর্ট বলবে, এগুলো মুখস্থ হয়েছে? হ্যালো, কথা বলে একটু, এটা কি পারি না আপনারা? একটা কোশ্চেন ক্রিটিক্যাল রিজনিং এর সাপোর্ট বোঝায় কোন কোন ওয়ার্ড থাকলে বলেন তো, রিপিট করেন তো। স্ট্রেনদেন, কনক্লুশন, অ্যাজাম্পশন, তারপরে এডিশনাল সাপোর্ট, তারপরে এডিশনাল এভিডেন্স। রাইট। তার মানে একটা প্যাসেজ হচ্ছে এই ওয়ার্ডগুলো থাকলে আমরা বুঝতেছি যে সে সাপোর্ট চাইতেছে, অর্থাৎ আমারও অপশনে এমন লাইন খুঁজতে হবে। এটা ক্রিটিক্যাল রিজনিং হচ্ছে আপনার হচ্ছে ওই আদালতের হিসাব আর কি, যে আপনি হচ্ছে উকিল, আপনি হচ্ছে অপশনগুলো দিয়ে হচ্ছে প্রমাণ দিবেন, প্রমাণ, এইটা হচ্ছে আর্গুমেন্ট, ওইটা গেছে। এখন এটা হচ্ছে আপনি তার পক্ষে নেবেন কি নেবেন না, আপনার পক্ষ আপনি প্রমাণ দিয়ে যুক্তি দিবেন। দেখেন অথর বলে দিছে যে ভাইরাসের কারণে দায়ী, আপনি অপশনে প্রমাণ দিবেন যে বর্তমানে যারা আক্রান্ত হচ্ছে তারা সবাই ধরেন হচ্ছে অ্যাডাল্ট, আর অ্যাডাল্টরা সব থেকে বেশি আক্রান্ত হয় ভাইরাসের কারণে, নট ব্যাকটেরিয়া। তার মানে আপনি একটা প্রমাণ দিলেন, যদি বর্তমানে যেহেতু সবাই অ্যাডাল্ট এবং অ্যাডাল্টরা নর্মালি আমরা জানি ভাইরাসের কারণে আক্রান্ত হয়, নট ব্যাকটেরিয়া, তার মানে আসলে এটা ভাইরাসের কারণে, সাপোর্ট দিয়ে দিলেন তাকে। আর যদি বলতো যে কন্ট্রাস্ট, মানে সাপোর্ট না, তার মানে এই আপনার যে তার বিপক্ষে আর্গুমেন্ট দ্বারা করবেন, সে বলছে ভাইরাসের, আপনি আসলে অপশনে খুঁজবেন ভাইরাস না, আপনি বললেন বর্তমানে যারা আক্রান্ত হয়েছে সবাই ইয়াং, আর ইয়াংরা আক্রান্ত হয় নর্মালি হচ্ছে আপনার ব্যাকটেরিয়া দিয়ে, তার মানে ভাইরাস কোনো দায়ী না, তার মানে তার বিপক্ষে কথা বললেন। এই যে পক্ষে বিপক্ষে, কার বিপক্ষে পক্ষে, লাস্টে অথর যে আর্গুমেন্টটা দাঁড় করায় তার পক্ষ বিপক্ষে যাইতে হয়। সো এই ক্ষেত্রে লজিক্যাল খুব চিন্তা ভাবনা করতে হয়, যেহেতু নামই দিছি ক্রিটিক্যাল রিজনিং।
আর একটা হচ্ছে প্যারাডক্স। প্যারাডক্স হচ্ছে একটা মিট সম্পর্ক তৈরি করে আনা, যে সে বললো সম্পর্কটা যদি এরকম হয় যে আপনি হচ্ছে ওই আপনি আক্রান্ত হয়েছেন ভাইরাসে, আবার হচ্ছে আপনি ব্যাকটেরিয়াতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল, তাহলে আপনি মিক্স করে কিভাবে যাইতে পারেন, মানে দুইটা সম্পর্কে এরকম হইতে পারে। অথবা আপনি আরেকটা যদি সহজ উদাহরণ দিই, ওই যে আপনার কাছে আইফোন দেখা গেল, আপনি আসলে ওই মানে ধরেন হচ্ছে ইনকাম নাই, আপনার এখন আপনার বাবা হচ্ছে গরিব, ওই যে বর্তমানে এখন মিলাইতে পারেন যে সমন্বয়ক হয়েছেন, অনেক টাকা পয়সা ঘুষ খাইছেন, আইফোন হয়ে গেছে, এটা মাঝখানে মিলে এসে কে সমন্বয়ক ওয়ার্ডটা দিয়ে। তো জিনিসটা কি, এই যে একটা নতুন একটা আইডিয়া জেনারেট করে দুইটা সম্পর্ককে, যেহেতু আপনি গরিব, আপনার কোনো কিছু দিনে আইনা দিনে খাওয়ার ঠিক নাই, সেখানে আপনি আইফোন চালাচ্ছেন যার যুগসূত্রতা কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, তো এটার একটা নতুন একটা আইডিয়া বের করে এই আইডিয়া প্যারাডক্সটাকে সলভ করতে হবে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় আমাদের প্যারাডক্স। এই 3 টাইপের জিনিসগুলো আসে। টাইপগুলো সবাইকে বুঝাইতে পারছি, এবং প্রত্যেকটা টাইপের উপর আপনার বাসায় প্র্যাকটিস করতে হবে। এবং এইগুলো প্র্যাকটিস এখন তাহলে বেশি বেশি কি করব, কিভাবে করব, সেটার জন্য এখন আজকে আমি হচ্ছে দিচ্ছি যে বেশি বেশি প্র্যাকটিসের জন্য আপনি এখন কি করবেন। সো আপনাকে এই যে কেএমএ ভার্বাল নামে একটা ফাইল আমি আজকে অ্যাড করে দিচ্ছি এখানে। তার মানে কি, এবার হচ্ছে আপনি ভার্বালে ক্লিক করবেন, আপনি হচ্ছে যখন এটাতে ক্লিক করবেন আপনি বাসায় প্র্যাকটিসের জন্য, আবারও বলতেছি, এই যে এখানে সুন্দর করে টিসি আছে, এখানে আরসি আছে, আপনার রেকর্ডিং একদম সুন্দর করে। এখন আপনি কি করতে পারেন, ধরেন আপনি হচ্ছে এই 4টা পেসেস প্র্যাকটিস করবো, তার মানে এই যে এখানে ড্রাইভ লিঙ্ক আছে, হ্যাঁ, আপনি ড্রাইভ লিঙ্কে ক্লিক করলেন, করে হচ্ছে প্রথম 4টা পেসেজ আপনি সুন্দর করে খুলে আপনি রিডিং পড়লেন, মানে টাইপ ধরে ধরে প্র্যাকটিস করার ট্রাই করলেন। আমি একটু যাই, সেলফ প্র্যাকটিস করে করে ইমপ্রুভ করতে হবে। আমাদের ক্লাসে তো জাস্ট হচ্ছে আপনাকে শেখানোর জিনিস, আপনাকে তো ক্লাসে একদম সব খাওয়াই দেওয়া যাবে না, বাট আপনাকে প্র্যাকটিস। দেখেন আপনি এটা পড়লেন, এই যে এখানে দেখেন প্রাইমারি পারপাস একটা কোশ্চেন আছে, এখানে ইনফার কোশ্চেন আছে, এখানে ইনফার কোশ্চেন আছে, তার মানে দুইটা ইনফারেন্স কোশ্চেন, দুইটা অনুমান করে আনসার দিতে হবে, একটা মেইন পারপাসে। আপনি সুন্দর করে ট্রাই করলেন, বুঝি নাই, ওকে নো প্রবলেম, আপনি সুন্দর করে এখানে এসে রেকর্ডিং আছে, সুন্দর করে রেকর্ডিং দিয়ে আনসার মিলাবেন। কথা কি বুঝতে পারছি? ব্যাখ্যা করা আছে, তারপরে নিজে ট্রাই করবেন, দেন না হলে তারপরে প্রবলেম হলে যে আমি পেসেজ ভিডিও দেখছি তারপরে প্রবলেম হইতেছে, দেন আমাকে সেটা হচ্ছে ডিসকাস করে নেক্সট ক্লাসে জানাবেন। কিন্তু গুছানো খুব সুন্দরভাবে আছে, দেখুন এখানে দেখেন প্যাসেজটা ডিসকাস করা হইতেছে। জিনিসটাকে বুঝাইতে পারছি, কীভাবে ইমপ্রুভ করবেন বুঝতে পারছি। সো এটা কোথায় সুন্দর করে আপনার যে ডকশিট সেটার উপরে সুন্দর করে ভার্বাল অ্যাড করে দেওয়া হয়েছে। এখন আপনি কিভাবে নিজেকে যদি ইমপ্রুভ না করেন আপনার লস, আর যদি ইমপ্রুভ করে ফেলেন তাহলে আপনি অনেক শিখতে পারবেন। এখানে কি আছে, টিসিএসসি থেকে ধরে সবই আছে, হিউজ পরিমাণ সলভ করা আছে, বলতে প্রায় 50-60-70টার মতো আরসি সলভ করা আছে, টিসি প্রায় 200-র মতো সলভ করা আছে। সো আপনি যদি চান যে আজকে থেকে আমি আর পড়বো না, আমি নিজে সলভ করব ভার্বাল, তাও এনাফ রিসোর্স এখানে আছে। সো আপনি জাস্ট হচ্ছে নিজেকে একটু প্র্যাকটিস করতে হবে। এই যে 2 ব্ল্যাঙ্ক, এই যে হচ্ছে শুধু 1 ব্ল্যাঙ্ক, এই যে এসি, মোটামুটি হিউজ, 9টা সেট মানে হচ্ছে 90টা এখানে সলভ, এখানে 6টা সেট মানে 60টা সলভ করা, এখানে আরসি যে দেখেন প্রায় 17-18টা সলভ করা, এখানে প্রায় হিউজ পরিমাণ সলভ করা। সো আপনি মেইন কথা হচ্ছে লার্নিংটা, আপনি শিখতেছেন কতটুকু সেইটা খেয়াল রাখবেন। আপনি কোয়ান্টিটিতে আপনি জাজমেন্ট করতে যাবেন না যে আপনি কতগুলা করছেন, বরঞ্চ আপনার জাজমেন্ট হওয়া উচিত আমি কতটুকু করার ট্রাই করছি, মানে আমি বুঝি কিনা। ইফ আমি করে বুঝতে পারি তাহলে সেটাই আমার হচ্ছে দরকার, যে আমি 10টা পেসেজ পড়ছি বাট 11 নম্বর পেসেজটা আমি বুঝি, এনাফ। এখন আপনি 40-50টা পেসেজ পড়লেন, বুঝলেন না, তাহলে ওই রকম করে আপনার লাভ নাই। সো আপনি এটা থেকে প্র্যাকটিস করা শুরু করেন। মেইন প্র্যাকটিসটা করবেন মক কোশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ ওইগুলো হুবহু পরীক্ষাতে কমন চলে আসে। ইফ একটা পেসেজ বা 2টা পেসেজ কমন আসে, আপনি কিন্তু জিঙ্গালালা, মানে পেসেজগুলো কমন আসছে, আপনি জানেন, অপশনগুলোও জানেন, সুন্দর করে আনসার দিয়ে আসলে আপনার কিন্তু ভার্বাল স্কোরটা বেড়ে যাবে। সো প্যাসেজ একটা কমন পাওয়া মানে কিন্তু অনেক, 2টা কমন পাওয়া মানে, এই জন্যে আপনি এখান থেকে শেখার ট্রাই করেন। যখনই আপনাকে মক বেছে নেওয়া হবে আপনি চেষ্টা করেন মকের কোশ্চেনগুলো এমনভাবে পড়া যেন অন্তত মুখস্থ থাকে, ঠুডস্থ পড়তে এমনভাবে করবেন যে জানে মুখস্থ থাকে। কোনগুলো কোশ্চেনগুলো, মকের কোশ্চেনগুলো।
ক্লিয়ার? মানে এরপরের প্রসেসটা বারবার কি হবে বুঝতে পারছি, কথা বলে বুঝতে পারছি। ওকে, তার মানে আপনাদের এখন হোমওয়ার্ক দিয়েছিলাম, যেহেতু এখান থেকে প্রথম প্যাসেজটা আমরা অ্যাটেম্প্ট করি আমাদের যে টেকনিক সেই অনুযায়ী, যেটা আমরা এতক্ষণ ধরে বলে আসছি। তো এতক্ষণ ধরে আমরা কি বলছি? আমরা বলছি একটা প্যাসেজ পড়ার আগে নর্মালি মেইন এক্সামেও পয়েন্ট টু পয়েন্ট পড়বো এবং সেটাকে খাতার মধ্যে সুন্দর করে নোট করার ট্রাই করব সিম্পলি ওয়েতে, যে না আমার মনে থাকে ইজিলি, আমার হচ্ছে সেন্টেন্সে ধরতে পারি। সো জিনিসটা কি, যেমন হচ্ছে আর্লি ন্যাচারালিস্ট বিলিভড টু স্পিসিস অফ বিভার লিভড ইন নর্থ আমেরিকা। দেখেন, ড্যাম বিভার্স অ্যান্ড ব্যাং বিভার্স। এই যে দেখেন, আমি যে বুঝতেছি যে এখানে একের অধিক কথা বলতে পারে, তার প্রথম কাজ হচ্ছে দেখেন আর্লি ন্যাচারালিস্ট, আগের যে ন্যাচারালিস্ট যারা আছে তারা বিশ্বাস করতে, তার মানে কিছু একটা জিনিস আছে যেখানে আর্লি ন্যাচারালিস্টের কথা বলতেছে, তার মানে তার একটা পক্ষপাত বলবে যে আগেররা এটা বলতেছিল, বর্তমানে কিছু একটা আছে। তার মানে আমি কোশ্চেনের মধ্যে প্যাসেজের মধ্যে বাট হাউএভার ইয়েট থাকতে পারে। সো আমি যদি একটু এক্সাম্পল দেখি, দেখেন এখানে বাট আছে, তার মানে এখানে অবশ্যই মতের ভিন্নতা আছে, মারামারি ব্যাপার আছে। কার সাথে কার? এই আর্লি ন্যাচারালিস্টের সাথে অথরের, বর্তমান অথরের, যে অথরটা লিখছে। দেখেন এইটা গেসিং করা, গেস পাওয়ার। এখানে দুইজন কথা বলতেছে, এক হচ্ছে সে, তার একটা অভিমত, এই অভিমতকে বাদ দিয়ে ঘুরাইছে কে? প্যাসেজটা যে বলছে সে। জিনিসটা কি বুঝছি, কি বলতে চাইছি, মানে কি থিঙ্কিং হওয়া উচিত বুঝতে পারছি? ওকে, তো তার যে ব্যাখ্যাটা সেটা আমরা এখন বলছে, তার মানে আর্লি ন্যাচারালিস্ট তারা বলতে চাইছে নর্থ আমেরিকাতে দুই রকমের বিভার থাকে, একটা হচ্ছে ড্যাম আর একটা হচ্ছে ব্যাং। তো আমার আর কিছু লেখার দরকার নেই, আমি জাস্ট এইটুকু আর্লি ন্যাচারালিস্টের টু টাইপ বিভার থাকে, যে আমি যদি বিভারও লিখে নিই টু টাইপ বিভার থাকে, আমার জাস্ট এটা জানার কথা হচ্ছে আমি এটা বুঝি কিনা, প্যাসেজটা ধরতে পারি কিনা। আমার মিনিং লাইন টু লাইন লাগবে না, আমার লাগবে হচ্ছে পুরোটা যদি আমি একবার লিখে ফেলতে পারি শর্ট ওয়েতে, তখন আমি মানে অপশনগুলো যখন পড়বো কোশ্চেনে, তখন আমি তাড়াতাড়ি মেমোরাইজ করতে পারবো, ব্রেনের মধ্যে খেলাইতে পারবো। দ্যাটস ওয়াই এইভাবে লিখবো। যেখানে দ্য ব্যাংক স্পিসিস, এই যে দুই রকম স্পিসিস ছিল, যার মধ্যে ব্যাংক স্পিসিস ওয়াজ থট টু রিজেম্বল দ্য মাস্কেট ইন বিহেভিয়ার। তারা বিহেভিয়ার করে মাস্কেটের মতো, লিভিং ইন বোরোস অ্যান্ড লজ, তারা বাড়ি টাড়িতে ব্যবহার থাকে, আনএবল টু বিল্ড ড্যামস। তার মানে এই যে ব্যাংক স্পিসিসকে মনে করা হয় তারা হচ্ছে ড্যাম আমার কি করতে পারে না, বিল করতে পারে না, ড্যাম বিল করতে পারে না। তো আমি যদি দেরি করতে পারে না, তারা থাকে কীরকম, ওই যে লজ এবং এগুলোতে থাকে, বোরোসের মতো ওই জায়গায় তার নিজের বাড়িঘর করে থাকে, যেখানে তার মানে তারা ওই ড্যামগুলো বিল করতে পারে না। কার মতে? আর্লি ন্যাচারালিস্টের মতে ব্যাংক বিভাররা এটা করতে পারে না। জিনিসটা কি বলছি বুঝছেন? এই পুরো সেন্টেন্সে কীভাবে ছোট করতে হয় এটা কি বুঝতে পারছি? আর্লি ন্যাচারালিস্টে দুই রকম বিভাগ থাকে, ড্যাম এবং ব্যাংক, যার মধ্যে ব্যাংকরে মনে করা হয় তারা ড্যাম বিল করতে পারে না, অন্যদিকে ড্যামরা তো পারেই, যেহেতু নামই ড্যাম। ইনফ্যাক্ট dams are primarily a strategy for dealing with annual variation of water level. এই ড্যামগুলা নর্মালি কি করা হয়, ওয়াটার লেভেলের ভেরিয়েশনটাকে ডিল করার জন্য একটা প্রাইমারি স্ট্র্যাটেজি ড্যামগুলা বানানো হয় এই জন্য। এখন আপনি যদি চিন্তা করেন ড্যাম কি, ওই যে ড্যাম জানেনই তো, যে নর্মালি আমি দেখেন এটা হচ্ছে আমরা এগুলো তো আগে সব ব্যাচকেও দেখাইছি। বিভার ড্যাম যদি চিন্তা করেন, এই যে এটা হচ্ছে, এটা যে তারা নর্মালি দেখেন, তারা নর্মালি হচ্ছে বাড়িঘর এই হচ্ছে ড্যাম বানায়, কাঠ হচ্ছে গাছ, পুরান কাঠ দিয়ে। কেন বানায়? কারণ তাদের বাড়িঘর থাকে এইখানে, তারা থাকে পানির নিচে। সো পানির নিচে যেহেতু থাকে, সো পানি যদি শুকায় যায় বর্ষা কি বলে গ্রীষ্মকালে, তখন তো তাদের বাড়িঘর দেখা যাবে, তাহলে তো তাদের শত্রুপক্ষ তাদের দেখে ফেলতে পারবে, ক্ষতি। তাদের কারণে তারা কি করে, সুন্দর করে এই যে গাছপালা এদিকে ফালাইয়া আপনার পানিটাকে জমায় রাখে এক জায়গায়, তো ওয়াটার লেভেলটা ঠিক রাখে যাতে তাদের বাড়িঘরটা দেখা না যায়, যার কারণে তারা বেশি সেফার থাকে আর কি।
তো এই জন্য তাদেরকে প্রাকৃতিক ইঞ্জিনিয়ারও বলা হয়, ন্যাচারাল ইঞ্জিনিয়ার, বিকজ অফ তারা হচ্ছে হিউজ পরিমাণ দেখেন কাঠগুলো এনে পানির ভারসাম্য ঠিক রাখছে, অর্থাৎ ওই পাশে দেখেন পানি অনেক বেশি, এই পাশে নাই। জিনিসটা কি বুঝছেন, কি বুঝাইতে চাইছি? দেখেন এক পাশে পুরোটা পানি আছে, এক পাশে নাই, এটা বানাইছে ওরা, কথা কি বুঝছেন? তার মানে যদি বুঝে থাকেন, এখন এটাকে ট্রাই করেন। এখানে বলছে ইনফ্যাক্ট ড্যামগুলো বানানো হয় ওয়াটার লেভেল ঠিক করার জন্য। তার মানে ইফ ওয়াটার লেভেল ফল ইন সামার, ওয়াটার লেভেল যদি সামারে কমে যায়, as they do in most of North America, যদি চিন্তা করেন নর্থ আমেরিকাতে, দেন বিভার লজেস এন্ট্রেন্স মে বি এক্সপোজ, তাদের বাড়িঘর মে বি দেখা যেতে পারে যদি সামারে এটা হয়। উইথ স্টেবিলাইজড ওয়াটার লেভেল, এই যে পানির লেভেলটা ঠিক করার জন্য, দেয়ার হোমস আর মাস সেফার, এই যে পানির লেভেলটা যদি ঠিক করে তাহলে তাদের বাড়িঘরটা সেফ থাকে অনেক বেশি, কারণ ওই যে পানির নিচে থাকে। অ্যালং ডিপ ওয়াটার, এখন একটু পড়েন, ডিপ রিভার where bank beavers are found, this problem seldom arise। তাহলে দেখেন নর্মালি তাহলে হচ্ছে ড্যামটা বানানো হয় কেন, তাদের বাড়িঘর মেইনলি সেফার রাখার জন্য, মেইন লক্ষ্য এটা না, তাই তো? তারা ড্যামটা বানায় কেন, তাদের লক্ষ্য কি পানির ওই যে তাদের ভাল লাগছে পানির ভারসাম্য রাখার ঠিক রাখার জন্য, নাকি তাদের বাড়িঘর ঠিক রাখার জন্য? ড্যামটা বানানো হয়েছে সেফ ফ্রম ধরেন সেভ করার জন্য, কি হোম তাদের। তারপরে যদি আসেন, বলা হচ্ছে যে ওয়ার ব্যাঙ্ক বিভার্স আর ফাউন্ড, ব্যাঙ্ক বিভার্স পাওয়া যায় হচ্ছে যে কোথায়, ডিপ রিভারে, যেখানে দিস প্রবলেম সেলডম অ্যারাইজ। এই যে আমরা কিন্তু পড়ছিলাম টিসিতে, সেলডম মানে কি, টিসিতে পড়ছিলাম সেলডম মানে কি, তার মানে আমরা বলছি সেলডম মানে কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, আমরা বলছিলাম রাইট, বলছি না টিসির সময় নেগেটিভ ধরবো। তো সেলডম মানে নো, যেখানে তারা থাকে ব্যাংক বিভাররা, সেখানে এই প্রবলেমটা হয় না। কোন প্রবলেমটা হয় না, এই যে পানি যে কমে যাবে, তারপরে সেটা হচ্ছে ওই বাড়িঘর ঠিক রাখতে হবে, কারণ তারা থাকেই ডিপ রিভারে, আর ডিপ রিভারে এরকম প্রবলেমই হয় না যে সামারে পানি শুকায় যাবে। বাট তার মানে কি দেখেন, এই বাদ দিয়ে কি বুঝাতে চাইছে, এইটাই বুঝাতে চাইছে আগে আর্লি ন্যাচারালিস্টরা বিলিভ করতো ব্যাংক বিভাররা কি করতে পারে না, ড্যাম বানাইতে পারে না। তার মানে এই উল্টে এখানে আসে বাটের পরে বলবে, তার মানে তারা কি, দিস বিভার ডু নো হাউ টু বিল্ড ড্যাম। দিস বলতে কারা, আগের লাইনে যাকে বলতেছে, আগের লাইনে কাকে, ব্যাংক বিভাররা। ব্যাংক বিভাররাও ড্যাম বানাইতে পারে, অ্যান্ড ডু সো ইফ দ্য নিড অ্যারাইজ, যখন তার প্রয়োজন হয়, as may occur if they are forced to relocate after failing and consuming all nearby trees। আশেপাশের ট্রিজ থেকে সে এটা আয়না ফিল করে, কখন, যখন তার প্রয়োজন হয়। তার মানে অথরের একটা প্রথম যে আর্লি ন্যাচারালি যে একটা বিলিভ চিন্তা করছিল যে শুধুমাত্র ব্যাংক বিভাররাই, ড্যাম বিভাররাই ড্যাম বানাতে পারে, ব্যাংকরা পারে না। অথরা এসে কি তার কথার একটা উল্টা কথা বললো, যুক্তি কি বলো, তার মুখে একটা জুতাবাটা দিয়ে বলল না, ব্যাংকরাও পারে, যখন তার প্রয়োজন হয় সে করে, তার প্রয়োজন হয় সে করবে কেন। পুরো প্যাসেজটা কি বুঝছি, কি বুঝতে চাইছে, কথা ক্লিয়ার? সবাই প্যাসেজ কি ক্লিয়ার? রেসপন্স করি সবাই, ক্লিয়ার সবাই? হ্যালো, জি ভাই ক্লিয়ার। যদি আপনাকে বলা হয় এখন ধরেন পুরো কোশ্চেনের প্রাইমারি পারপাস কি হবে বলুন তো, প্রাইমারি পারপাস পুরো কোশ্চেনের মেইন আইডিয়া কি? ভাই মূলত বিভাগদের নিয়ে একটা ডিসকাশন হয়েছে, একটা কম্পারেটিভ অ্যানালাইসিস হয়েছে। বিভাগদের নিয়ে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস হয়েছে যে যে তাদের স্কিলটা নিয়ে, যে তারা মানে ইয়া বানাতে পারে কি পারে না, এই জিনিসটা মূলত মেইনলি ড্যাম বিল্ডিং ক্যাপাবিলিটিস নিয়ে, রাইট? জি জি জি, ড্যাম বিল্ডিং ক্যাপাবিলিটিস নিয়ে মেইন আইডিয়া, যে ড্যাম বিল্ডিং ক্যাপাবিলিটিস, এবং দুইজনেই যে কোনো প্রজাতির হোক না কেন, দুইজনেই কি সবাই কি করতে পারে, ড্যাম তৈরি করতে পারে। ওকে, তাহলে হইলো। তার মানে এবার আসি প্রসেস, দেখেন দ্য প্যাসেজ প্রোভাইড সাপোর্টস, তার মানে প্যাসেজের মধ্যে সাপোর্ট করতেছে, কি সাপোর্ট করতেছে প্যাসেজ,
ফর হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট বিভার ড্যাম, বিভার ড্যাম সম্পর্কে, বিভার ড্যাম নিয়ে প্যাসেজে কি বলছে, বিভার ড্যাম, এই যে ইনফ্যাক্ট দ্য ড্যামস আর প্রাইমারিলি, তাহলে বিভার ড্যাম সম্পর্কে কি বলছে, ড্যামটা কেন বানাই আমরা, ড্যাম নিয়ে protect কথা বলছে, homes. বিভার দিক নিয়ে না, প্রোটেক্ট হোম না, রাইট? তার মানে এখন জি অপশনগুলো পড়েন, পরে বলেন কোনটা হবে আপনাদের। A. বাকিটা একটু পরে আনসার দেন। ভাইয়া এ আর ই তো মোটামুটি ক্লোজ অপশন। ওকে, আর কেউ? হ্যাঁ এটাই কারেক্ট মনে হয়। আনসার এ। এইতে তো হচ্ছে বিবাররা বলছে যে ওয়াটার লেভেল রাইসে মাইন্ড প্রোটেক্ট করে, এরকম না, তারা তাদের হোমটা সেভ করবে এরকম। মানে মেইনলি ওয়াটারগুলো স্টেবিলাইজ করে, বাট এটার কারণ কি, কারণ হচ্ছে তার নিজের বাড়ি, মানে মেইন লক্ষ্য কি, বিভার ড্যামের মেইন লক্ষ্য সাপোর্ট করতেছে তার বাড়িঘরটা সেভ সেফ রাখার জন্য, করা, বাট ওয়াটার প্রোটেক্ট করা। লেভেলটা সেইখানে হয়, ওয়াটার লেভেল সে ঠিক করার মাধ্যমে সেটা করে, বাট এখানে দেখেন বলেছে দে মেইনলি প্রোটেক্ট বিভার্স, বিভার্সরা মেইনলি প্রোটেক্ট করে ফ্রম রাইজিং ওয়াটার লেভেল, ওয়াটার লেভেল থেকে তার বাড়িঘরটা মেইনলি। আচ্ছা, দুইজন বিভারের কথাই বলছে কিন্তু এই যে বিভার্স, কিন্তু আমরা ভালো করেই জানি এই ওয়াটার লেভেল ঠিকঠাক করে কিন্তু ড্যাম ব্যাং বিভারের কোনো কাজ হইতেছে। না ভাইয়া বুঝতে পারছি, এখানে ড্যাম বিভার মূলত পার্টিসিপেট করে। কথা কি বুঝছেন আবার? জি জি জি। তো ওকে, এই জন্য এখানে এই অপশনটা হবে না, কারণ ওই যে ব্যাংক বিভার তো পার্টিসিপেট করে না এই জন্য আর কি। জি রাইট, ভাই, এবার এ কেন হয়েছে বুঝছি। জি জি জি। ওকে, এবার দ্য প্যাসেজ ইমপ্লাইজ, ইমপ্লাইজ মানে হচ্ছে অনুমান করতে হবে, উইচ অফ দ্য ফলোইং অ্যাবাউট ভিভার্স, ভিভার্সদের নিয়ে অনুমান করতে বলছে, অনুমান, ভিভার্স বলতে তারা এখন কিন্তু দুইজনকে চিন্তা করতে হবে, নট একজন, দুইজনের সাথে যায় কি, দুইজনের সাথে আমি কি প্যাসেজ থেকে পাইছি কি, দুইজন সম্পর্কে কি পাইছি প্যাসেজে আইডিয়া, দুজনে ড্যাম তৈরি করতে পারে। পারে, যে কোনো হোক না কেন পারে, এটাই তো তাদের মধ্যে সিমিলারিটিস, রাইট? তার মানে আমি এখন চিন্তা করব, দেখেন ইমপ্লাইজ অ্যাবাউট ভিভার্স, অ্যাবাউট ভিভার্স দুইজন, দুইজনে এখানে যদি স্পেসিফিক একজনকে বলতো তারা নিয়ে চিন্তা করতাম, তাহলে এবার অপশন পড়ে। ভাই ই হতে পারে। অন্য কেউ? B. বি, ওকে, আর কেউ?
আর কেউ আছি? আচ্ছা ঠিক আছে, এখন ভাই কেন বললেন ই বলেন তো? ভাই এখানে একজন হচ্ছে যে প্রয়োজনে ড্যাম বিল্ড করে, এটা তো তার অ্যাকুয়ার্ড। আরেকজনের হচ্ছে সরি, একজন হচ্ছে সবসময় ড্যাম বিল্ড করে, আরেকজন হচ্ছে প্রয়োজন হলে করে। মানে ব্যাংক বিভাগ যারা, তারা তো প্রয়োজন হলে করে, তো ইতে কি সেক্ষেত্রে। বলতে চাইছে? সরি, মানে ইতে কি বলতে চাইছে আপনি বলেন তো, ই অপশনটাতে? ভাইয়া ইতে কি জানতে চাইছে? সহজাত থাকে আর মানে এখানে বলছে একজনের সহজাত থাকে, আরেকজনের হচ্ছে প্রয়োজন হলে, মানে তার অ্যাকুয়ার্ড, সে প্রয়োজনে করে আর কি, ড্যাম বিল্ড করে। একজন আরেকজন তো একসাথে বলছে, দুইজনেরই, একজন আরেকজন তো বলে নাই। হুম, ওকে, আপু বি কেন বলেন? আপু এই যে ড্যাম বিল্ডিং এর বিহেভিয়ারটা বিবারদের মধ্যে, এটা মানে স্পিসিসের মধ্যে ন্যাচারালি ইমপ্লাই করে না। এটা আমার মনে হচ্ছে যে মানে এটা দুজনই পারে, এটা বুঝেছিল আর কি। আচ্ছা, আরেকটা জিনিস এখানে তাহলে একটু শর্টকাট শিখে ফেলেন। সেটা হচ্ছে প্যাসেজের মধ্যে যদি কোনো কম্পারিজন না থাকে, কখনো কখনো আমাদের কোনো ধরনের কোশ্চেনে অপশনে কম্পারিজন আসবে না। কি শিখলেন ভাই? প্যাসেজে কোনো কম্পারিজন না থাকলে অপশনেও কোনো প্যাসেজ কোশ্চেনেও সেটার কম্পারিজন টাইপের আনসার আসবে না। কম্পারিজন মানে কি? কম্পারিজন মানে হচ্ছে এটার থেকে এটা বলা, এটার থেকে ওইটা, তাদের সাথে। শুনুন, ওইখানে কিন্তু আমরা কোনো কম্পারিজন নিয়ে কথা বলি নাই। প্যাসেজে কোনো কম্পারিজন নিয়ে কথা বলছি ভাই? জি ভাই, ওখানে তো একটা কম্পারিজন ছিল তো এরকম যে ভাই সবাই জানে, কিন্তু হচ্ছে যে একজন হচ্ছে প্রয়োজনে করে, আরেকজন প্রয়োজনে বিল্ড করে না। ওকে, বাট ছিল না ভাই ওখানে, তো আপনি তো ওখানে ভাই বলছেন জিনিসটা কন্ট্রাক্ট। বুঝেন। এখানে এখানে কোশ্চেন হবে ড্যাম বিল্ডিং ইজ এন অ্যাকোয়ার রাদার দেন ইনাট স্কিল। স্কিলের সাথে কম্পারিজন, স্কিল নিয়ে কোনো কম্পারিজন মনে আসে? একজন স্কিল নেওয়া আছে এরকম? না না না, এরকম ছিল না ভাই, এটা ভুল হয়েছে তাহলে। স্কিল নিয়ে কোনো কিছু নাই, ওরা দুইজনেরই কিন্তু এটা পারি, রাইট? আমার লক্ষ্য তো পারা। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, জি বি জি নাম্বারটা জি একদম জি ভাই, বুঝতে সরাসরি পারছি। বলছে যে তারা কোন স্পিসিসে আছে, এটা কি ড্যাম না ব্যাংক, এটা নিয়ে সমস্যা না, দুইজনই কি পারে, বানাইতে পারে। এটা হচ্ছে কথা। আচ্ছা, আমরা আর এটা বড় না করি। ইট ক্যান বি ইনফার ফ্রম দ্য প্যাসেজ দ্যাট আর্লি ন্যাচারালিস্ট, ওই যে আগের প্রথম লাইনটা, কনসিডার উইচ অফ দ্য ফলোইং ক্রাইটেরিয়া ওয়েন ক্লাসিফাইং বিভার্স। অনুমান করে বলুন তো, বিভারদের ক্লাসিফাইং যে করছে, আলাদা করছি কিসের ভিত্তিতে? ড্যাম বিল্ডিং ক্যাপাবিলিটি উপর বেস করে এদের ক্লাসিফাই করেছে। হুম, হচ্ছে ড্যাম বিল্ডিং ড্যাম বিল্ডিং ওকে, অ্যান্সার কি ক্যাপাবিলিটিস। তাহলে? ডি। ডি। তাহলে এই যে সবার হইলো। আচ্ছা, প্যাসেজ কি বুঝছি এবার? প্যাসেজ এবং অপশন, একটা কোশ্চেন আনসার কিভাবে করতে হয় সেটা কি বুঝতে পারছি? ভাই একটু ডাউট আছে, এইটা যদি অ্যান্সার ডি হয়, তাহলে ভাই আগের অ্যান্সারটাতে আপনি বলছিলেন যে বি নম্বর অপশনে ছিল ডিফারেন্সেস ইন ড্যাম বিল্ডিং বিহেভিয়ার অ্যামং বিভার্স ডু নট নেসেসারিলি ইমপ্লাই মাল্টিপল বিভার স্পেসিস। হুম, মানে তাদের স্পেসিসটা ডিফারেন্ট করা যাচ্ছে না, এই কথাটা বলা হয়েছিল এরকম কিছু। কি বলছে? মানে আগের কোশ্চেনে যে বি অপশনটা ছিল, হুম, ওখানে হুম। ওটার এক্সাক্ট মিনিংটা একটু কাইন্ডলি বলবেন ভাইয়া। আচ্ছা, এই আপু এক্সাক্ট মিনিংটা কি? আচ্ছা, আমি একটু বলতে চাচ্ছিলাম বলো। 2 নম্বর নিয়ে আর কি। হুম, 2 নম্বরের অ্যান্সারটা আমার হচ্ছে ডি হবে, কারণ হচ্ছে যে ড্যাম তৈরি করে মূলত কন্ডিশন যখন আসে, যখন ওয়াটার লেভেল ঠিক রাখার সাথে তারা ড্যাম করতো। যদি ওয়াটার লেভেল ঠিক থাকতো তাহলে তো আর ড্যাম তৈরি করতো না। তার মানে হয় কন্ডিশন ফার্মে যখন না ওই না না অবস্থায় তৈরি ভাইয়া, আনসার বি, এটার সাপেক্ষে যুক্তি দেয়। চিন্তা করেন তাহলে। না, এখানে নাম্বার আমার কাছে ডি দুটো হতে পারে, বাট এর ক্ষেত্রে যেটা হয়েছে এখানে হচ্ছে
ইজ অ্যান অ্যাকুয়ার্ড, এটা হচ্ছে ওরজন, আর ওটা হচ্ছে ইনার্ট স্কিল। দুইটা শব্দ দিয়ে কিন্তু এখানে ইয়ে করছে, বাট এটা আমরা জানি এটা তার ন্যাচারাল একটা স্কিল। এই জন্য যেহেতু ন্যাচারালটা বাদ দিয়ে অর্জনটাকে বেশি ইয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা আদতে না, যার কারণে এটা বাদ দিতে চাচ্ছিলাম। ওকে আর এই কারণেই নেক্সট অন্য অপশন যেটা ডি মোটামুটি মোস্ট সুইটেবল আর কি। ওকে, আর কেউ আপনাদের মতামত? মানে ভাই আমার মূল ডাউটটা হচ্ছে যদি এটার অ্যান্সার বি হয়, যে স্পেসিসের ডিফারেন্সিয়েশনটা ড্যাম বিল্ডিং এর উপরে হচ্ছে না, তাহলে পরের কোশ্চেনটা অ্যান্সার ডি কিভাবে হয় যে আপনার মানে স্পেসিসটা আরে ডিফারেন্ট ভাই, করছে ড্যাম পরের বিল্ডিং এর কোশ্চেনে উপরে? বলছে যে এই যে এখানে পড়েন, আর্লি ন্যাচারালিস্টরা এই যে দুইজনকে ড্যাম বিবার এবং ব্যাং বিবার এদেরকে আলাদা করছিল কি দিয়ে, কি চিন্তা ভাবনা করে? একজন আনএবল টু বিল্ড ড্যাম আর একটা বিল্ড ড্যাম বানাতে পারে, রাইট? জি। তার মানে এটা কি তাদের আলাদা করছে, ক্লাসিফাইং করছে কি দিয়ে? বিভার্স ড্যাম বিল্ডিং ক্যাপাবিলিটি, কে পারে কে পারে না, এই ভাগে দুইটাকে দুই ভাগ করছি। একজনের নাম দিছি ড্যাম, একজনের নাম দিছি ব্যাং। কে করছে? আর্লি ন্যাচারালিস্ট। কথা কি বুঝছেন? জি জি জি। তো সরাসরি ওর আর ভাই যে হুম আর ভাই যে সি বলছিল, সিতে তো বলছিল কি জানি, ওই যে ভাই ওই প্রশ্নটা হুম সি বলছিল যে ভাই একজন, ওইখানে তো বলছিল যে ওরা কি বলে, যদি ওরা ড্যামে বেশি থাকতে চায় বারোজ আর লজেসের থেকে, এটা না বুঝাইছে, কিন্তু ড্যামে তো থাকে যখন দরকার হয় তখন, হুম। এমনিতে বারোজ আর লজেসে থাকে না। ডি কি হবে নাকি? না না, ডি হবে না, এগুলা বি আনসার। এবং হচ্ছে এটা, আচ্ছা যাই হোক, আমরা এই প্যাসেজটা 2 নম্বর প্যাসেজটা সুন্দর করে হচ্ছে নিজে বাসায় পড়বেন হোমওয়ার্ক হিসাবে। আমরা একটা এখান থেকে ক্রিটিক্যাল পড়বো আর একটা ক্রিটিক্যাল নিজে বাসায় পড়বেন, শেষ কাহিনী এখানে। বাসায় পড়ছেন ভাইয়া অবশ্য একটা দেখি। আরসি সলভ করার জন্য আমরা কতক্ষণ সময় পাবো এভারেজে? এবারে যে 4 মিনিট পাবেন একটা মানে প্যাসেজ দুইটা পড়ার জন্য। কোশ্চেন প্লাস না না, প্যাসেজ পড়া? কোশ্চেন না, কোশ্চেন সহ, কোশ্চেন পরবর্তীতে 1.5 মিনিট করে করে ধরেন, 3 মিনিট, টোটাল 7 মিনিট পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, এটা হচ্ছে তাহলে ক্রিটিক্যাল রিজনিং। বৃহস্পতিবারে না? হুম, নেক্সট ক্লাস বৃহস্পতিবার। হ্যাঁ বৃহস্পতিবার। ওকে, তাহলে এখানে বলা আছে, এটা একটু পড়েন। এটা কোশ্চেনটা বলছে উইচ অফ দ্য ফলোয়িং ইফ ট্রু প্রোভাইডস এডিশনাল এভিডেন্স টু সাপোর্ট দ্য কনক্লুশন। তাহলে আমাকে কি টাইপের কোশ্চেন? সাপোর্ট দিয়ে, তার মানে আমার লাস্টের অথর যে ডিসিশন দিবে তাকে সাপোর্ট দিয়ে কথা বলতে হবে। অ্যান অ্যালার্মিং নাম্বার অফ মেডিটেরিয়ান মং সিলস, মেডিটেরিয়ান মং সিল হচ্ছে আপনার হচ্ছে তিমি মাছ, অ্যালার্মিং নাম্বার অনেক বেশি, অ্যান এন্ডেঞ্জার স্পিসিস হ্যাভ রিসেন্টলি ডাইড। এটা হচ্ছে বর্তমানে অ্যালার্মিং নাম্বার অফ মেডিটেরিয়ান মক সিলগুলা বর্তমানে অনেক বেশি পরিমাণ মারা যাচ্ছে। ওকে, দেন postmortem analysis showed the presence of an as yet unidentified virus. postmortem analysis করে দেখা গেছে যে এগুলা মরার কারণ হচ্ছে এদের মধ্যে প্রেজেন্স পাওয়া গেছে ভাইরাসকে, as well as evidence of a non bacterial toxin। তার মানে এই যে বর্তমানে অনেক বেশি পরিমাণ মারা যাচ্ছে মং সিলগুলা, তাদের পোস্টমর্টম করার পরে 2 রকম পাইছি, এখানে ভাইরাসও পাইছি এজ ওয়েল এজ এখানে ব্যাকটেরিয়াও পাইছি। এখন সি ওয়াটার স্যাম্পলস ফ্রম দ্য এরিয়া ওয়ার দ্য সিলস ডাইড ডিড কন্টেইন আনইউজুয়ালি হাই কনসেন্ট্রেশন অফ টক্সিক ব্যাকটেরিয়াম। সি ওয়াটার স্যাম্পল নিয়ে দেখা গেছে যেখানে সিলগুলো মারা গেছে সেখানে আসলে হাই কনসেন্ট্রেশন, অনেক বেশি পরিমাণ ব্যাকটেরিয়াম পাইছে, ব্যাকটেরিয়াম ছিল সি ওয়াটারে দেখা গেছে যেখানে পাওয়া গেছে। দেয়ারফর এই লাস্টে এসে অথর কথা বলবে, অলদো বোথ ভাইরাসেস আর ব্যাকটেরিয়াল টক্সিন ক্যান কিল সিলস, এই যে সিলগুলোকে তিমি মাছগুলোকে দুইজনেই মারতে পারে, ভাইরাসও মারতে পারে ব্যাকটেরিয়া মারতে পারে। ইট ইজ মোর লাইকলি দ্যাট ওয়ার দ্য রেজাল্ট অফ ব্যাকটেরিয়াল টক্সিন। কিন্তু লাস্টে অথর এসে ডিসিশন দিয়েছে এগুলা মরার কারণ হচ্ছে ব্যাকটেরিয়া, নট ভাইরাস। তার মানে আপনাকে একটা এডিশনাল সাপোর্ট বা প্রমাণ দিতে হবে আসলে ব্যাকটেরিয়া দায়ী, নট ভাইরাস। এবার আপনার অপশনগুলো পড়েন, আনসার দেন। ব্যাকটেরিয়াকে দোষারোপ করে।
সি অ্যান্সার হতে পারে। অ্যান্সার ডি। ডি হতে পারবে। বলেন ডি। ওকে, আর কেউ কোনো অপশন সি এবং ডির বাইরে নাই? আচ্ছা, যিনি সি বলছেন ব্যাখ্যা দেন তো ভাইয়া। এটা হচ্ছে এখানে যে লাস্ট যে কনক্লুশন আর কি, সেটা হচ্ছে ডেথ অর দ্য রেজাল্ট ফ্রম ব্যাকটেরিয়াল টক্সিন। এখানে যে ব্যাকটেরিয়াল টক্সিনের কথা মূলত আমি ওটা সাপোর্টে যাচ্ছি আর কি। এখানে যদি ডি নাম্বারে আসি, ডি নাম্বারে যেটা বললো অ্যাডাল্ট এবং বাট ইয়ং সিল, অ্যাডাল্ট এবং ইয়ং সিল নিয়ে এখানে হ্যাঁ ভাইয়া বলেন। মেন এটা হচ্ছে এরকম আর কি, যেখানে যেখানে মারা যাচ্ছে বা আমরা যে পানিতে মারা যাচ্ছে ওখানে অ্যাটলিস্ট স্মল মানে ন্যূনতম পরিমাণ হলে সেখানে ব্যাকটেরিয়া আছে, যার কারণে জিনিসটা মারা যাচ্ছে। যেটা আমরা বলতে সিল মঙ্ক সিল মারা যাচ্ছে আর কি। আর ডি নাম্বারে হচ্ছে ধরেন অ্যাডাল্ট সিল এবং বাট ইয়ং সিল দুইটা কম্পারিজন। সির কথা বলিনি, আপনি আপনার সির পক্ষে যুক্তি দেন আর কি। সির পক্ষে যুক্তি হচ্ছে যেখানে ব্যাকটেরিয়াগুলো সিল মারা যাচ্ছে সেখানে ন্যূনতম কনসেন্ট্রেশন হলো ব্যাকটেরিয়া প্রেজেন্স আছে, যার কারণে ব্যাকটেরিয়ার টক্সিনের কারণে এটা মারা যাচ্ছে। আচ্ছা, এখন ধরেন আমি হচ্ছে এবার আসি, ধরেন
দেয়ারফর আমাকে লাস্টে দিন শেষে যত কিছু হোক না কেন আমাকে জাস্ট এখানে একটা লাইন এড করতে হবে, যে লাইনটা কি করছে এডিশনাল একটা এভিডেন্স দিব যেটা প্রমাণ করবে দায়ী হচ্ছে ব্যাকটেরিয়া, রাইট? আচ্ছা, যেখানে আবার বলে দিছে যে সি ওয়াটারে যেখানে হচ্ছে ব্যাকটেরিয়া মানে যেখানে বেশি মারা যাচ্ছে সেখানে আসলে হাই কনসেন্ট্রেশনে ব্যাকটেরিয়া থাকে, হাই কনসেন্ট্রেশনে ব্যাকটেরিয়া থাকলে সেখানে মারা যাচ্ছে, এটা অলরেডি বলা আছে। এটা তার উল্টা কথা বললো না? The bacteria is almost always present in the water at least small concentration, অল্প হইলেও সেখানে থাকতেছে, বাট আর যেখানে মারা যাচ্ছে সেখানে আসলে কি পরিমাণ থাকতেছে ব্যাকটেরিয়া ভাই? যেখানে মারা গেছে মারা গেছে সেখানে কি পরিমাণ থাকতেছে? হাই কনসেন্ট্রেশন। তাহলে এটা কি এটা কথা বলছে নাকি উল্টা কথা বলছে? অল্প, এটলিস্ট অল্প হইলেও থাকতেছে, অল্প হইলে কি মরতেছে নাকি বেশি? যেখানে মারা যাচ্ছে এখানের এই কনসেন্ট্রেশনটা বেশি ছিল, নট এটা। আচ্ছা, জিনিসটা দেখেন, এটা কিন্তু ক্রিটিক্যাল রিজনিং, এটা প্যাসেজে বলছে কি বলছে এটা না। ক্রিটিক্যাল রিজনিং হচ্ছে তাকে আমি একটা লজিক দাঁড় করানো, আমি একটা বলানো। এখন ডিতে দেখেন কি বলছে, পড়ি। নিয়ারলি অল দ্য রিসেন্ট ডেথস ওয়ার অ্যামাং অ্যাডাল্ট সিল, বর্তমানে যারা মরছে তারা সব হচ্ছে বয়স্ক সিল। আমি কিন্তু এখানে একটা লাইন অ্যাড করবো, ধরেন এই ডি নাম্বার লাইনটা এখানে অ্যাড করলাম। দোষ দিছি কারে? প্রথমে ব্যাকটেরিয়াকে দিয়ে না বলতেছি বর্তমানে যারা মরছে সব অ্যাডাল্ট, মানে আমি প্রমাণ দিতেছি, কিন্তু এটা কিন্তু প্রমাণ, আমি আবারও বলতেছি উকিল হিসাবে আপনি প্রমাণ দিতেছেন যে দায়ী হচ্ছে ব্যাকটেরিয়া। বর্তমানে যারা মরছে তারা সব হচ্ছে অ্যাডাল্ট, বাট ইয়াং সিলস আর মোর সাসেপ্টেবল টু ভাইরাস, ইয়াং হচ্ছে ভাইরাসের দিকে বেশি সাসেপ্টেবল দেন অ্যাডাল্ট সিল। সাসেপ্টেবল মানে সংবেদনশীল। যদি ভাইরাসে মরতো, যদি ভাইরাস ইয়াংরা ছোট মানে তিমি মাছগুলো যদি বেশি সংবেদনশীল হয় ভাইরাসের প্রতি, তাহলে যদি ভাইরাসের কারণে মরতো তাহলে কারা মরার কথা ছিল বেশি? ইয়াং না? কিন্তু মরছে কারা? অ্যাডাল্টরা। যার কারণে বুঝাই যাচ্ছে এটা কিসের কারণে মরছে, অবশ্যই ভাইরাসের কারণে মরা নাই। আরেকটা জিনিস আছে, সেটা কি? ব্যাকটেরিয়া। তো এখানে একটা প্রমাণ দিছেন, প্রমাণ। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। ক্রিটিক্যাল রিজনিং ঠিক এইভাবে কাজ করে। তাহলে আপনারা বাসায় চিন্তা করে এটারও প্রমাণ বের করবেন। এখানেও সুন্দর দেখেন, ক্রিটিক্যাল রিজনিং প্যাসেজটা ছোট থাকে, দেন এখানে বলছে মোস্ট সিরিয়াসলি আন্ডারমাইন, মানে হচ্ছে আপনাকে বলছে এটা হচ্ছে উইকেন্ড করতে। তো আপনি সুন্দর করে এটাকে উইকেন্ড করবেন, যে সে যে কথা বলতেছে তার উল্টা ডিসিশনটা কোনটার সাথে যায়, জাস্ট এইগুলো থিঙ্কিং করবেন। তাহলে এখানে দুইটা প্যাসেজ আপনি নিজে থিঙ্কিং করবেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল, বলেন। ভাই ওখানে তো ফার্স্ট পয়েন্টটাতে বললো যে ভাইরাসের কনসেন্ট্রেশন মেজার করা মানে টাফ দেন ব্যাকটেরিয়া, তো এই পয়েন্টটা তো ভাইয়া প্রমাণ হতে পারে। এবার ধরেন হচ্ছে আপনি দিলেন, আপনি হচ্ছে আদালতের রায় হইছে কে দায়ী? ব্যাকটেরিয়া দায়ী। আপনি এখন প্রমাণ দিতেছেন ব্যাকটেরিয়াকে দোষ দেওয়ার লাগা, কইতেছেন ভাইরাস আর মোর কঠিন, পোস্টমর্টমে বাইর করা ভাইরাস কঠিন, ব্যাকটেরিয়া আমি সহজে বাইর করে ফেলি, এই জন্য ব্যাকটেরিয়া দায়ী। এটা প্রমাণ হলো? এটা স্ট্রং প্রমাণ? ভাইরাসটা আপনি শনাক্ত করতে পারেন না, আপনার মেশিন টেশিন নাই, ডিফিকাল্ট, কঠিন, এই জন্য আপনি ব্যাকটেরিয়াকে ফাঁসি দিয়ে দিবেন? না ভাইয়া, বুঝতে পারছি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো এগুলো লজিক্যালি চিন্তা করতে হবে, দ্যাটস হোয়াই এটা ক্রিটিক্যাল রিজনিং, এবং এগুলোকে আর্গুমেন্ট হিসাবে দিতে হবে। সো এগুলোর প্রত্যেকটাই আর্গুমেন্ট চিন্তা করতে হবে। ওকে, সো হোমওয়ার্ক দেওয়া আছে, আপনি বাসায় প্র্যাকটিস করবেন। এর থেকে বেশি প্র্যাকটিস করতে গেলে আপনার হচ্ছে কেএমএফ অ্যাড করে দেওয়া আছে, সেখান থেকে করবেন। এবং নেক্সট ক্লাসের হোমওয়ার্ক দিয়ে দেওয়া হয়েছে ডকে, সেটা করে নেক্সট বৃহস্পতিবার আসবেন। ক্লিয়ার সবাই? ওকে, ঠিক আছে, তাহলে আজকে হ্যাঁ, ওই যে কেএমএফ ভার্বালে